এখন মোটা দাগে জুলাই সনদ থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি নির্বাচন। আপনি জুলাই সনদ করবেন, কি করবেন সেটা সেকেন্ড চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আপনি ইলেকশন কবে দিবেন, সেই ইলেকশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শতভাগ হবে কিনা। আপনি যখন নাশকতার কথা বললেন, এই কথাটা বলার সাথে সাথে আমার মনে পড়ে গেছে যে প্যাসেজটা সবসময় মানে যে কোনো বক্তব্যের আগেই বলতো যে বিএনপি জামাত নাশকতা করছে, আবার সামনে নাশকতা করতে পারে, আইন শৃঙ্খলা বাহিনীকে একেবারে স্টেট মানুষের মধ্যে ভয় ভীতি ঢুকিয়ে দিয়েছে। এই বলে বলে তারা গত 17 বছর বাংলাদেশের রাষ্ট্র কায়দায় ছিল। আর কোনো কিছু আসলেই মুক্তিযুদ্ধকে সামনে নিয়ে আসতো, কান্নায় ভেঙে পড়তো যে ওই 32 নম্বরে কি হয়েছে 75-এর 15ই আগস্ট। তো এগুলো বলে বলে তো আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়েছি। এখন সরকার 1 বছর পার হয়ে গেছে, আপনার সফলতা ব্যর্থতার হিসাব নেওয়ার সময় এসেছে। আপনি মোটা দাগে বলবেন, যেখানে আমরা নির্বাচিত সরকারকে 5 বছরের জন্য ক্ষমতায় বসাই, তো অনির্বাচিত সরকার কতদিন থাকবে? আমি যদি সেই প্রশ্ন করি, সেটা কি আমারও যুক্তি হবে? সেটা আমারও যুক্তি হবে না। আবার আমি যদি 1 বছর শেষে আমি যদি বলি যে এই 5 আগস্টে আপনি জুলাই ঘোষণাপত্র দেওয়ার আগে প্রত্যেকটা উপদেষ্টা তাদের সম্পদের হিসাব দিতে হবে, তাদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে যে আপনারা কি করেছেন 1 বছরে। সবাই আলাদা আলাদা জাতির উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করে বলতে হবে, বরং এই 1 বছর পর এটা বলা উচিত আমার মন্ত্রণালয়ে আমি এটা করতে পারিনি, উপদেষ্টা মাহফুজ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় কি করেছে, তারপরে আপনার এই আমাদের আরেকটা ছাত্র উপদেষ্টা আছে, তিনি তার মন্ত্রণালয়ে কি করেছে। সত্যিকার অর্থে আমি গালগপ্প করলে তো আমার চলবে না। জুলাই ট্রিট বিক্রি করে আর যখনই দেশ সংকটে পড়বে তখনই আমরা বলবো ফ্যাসিবাদের উত্থান হচ্ছে, আইন শৃঙ্খলা ঠিক হচ্ছে। এগুলো তো হাসিনা বলতো। আপনি মোটা দাগে রাষ্ট্র চালাচ্ছেন, আপনি যদি ব্যর্থতা আপনি স্বীকার করেন, এগুলো মানে কি সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ। যে স্বাধীন মানে দেশ স্বাধীন হওয়ার 1 বছর পরে আমি কেন বলবো যে ফ্যাসিবাদ আবার উকি দিচ্ছে? তার মানে আমি রাষ্ট্র চালাতে পারছি না, রাষ্ট্রের অর্গানগুলো আমার নিয়ন্ত্রণে নেই, আমার কথা শুনছে না। এটা আমরা প্রথম 2-1 মাস সহ্য করছি, কিন্তু 1 বছর পরে তো জাতির উদ্দেশ্যে আপনার এটা শোভা পায় না। এবং আপনি একটা ইন্টেরিয়র গভর্নমেন্ট এবং স্বাধীনতা দেখাচ্ছেন জাতিকে। স্বাধীনতার পরে আমি যদি ভুল না বলি, এত মানুষের মাইন্ডেড নিয়ে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার হয় না। আপনি দেখেন এর আগের নির্বাচনগুলো দেখেন, অপোজিশন অ্যালায়েন্স কয়টা পাইছে, যারা জিতছে তারা কয়টা আসন পাইছে, তাদের জনসমর্থন কতটুকু। এই সরকারের সবচেয়ে বেশি জনসমর্থন। তাহলে এত বেশি জনসমর্থন নিয়ে আপনি জুলাই সনদ ঘোষণা করতে পারছেন না, আহতদের চিকিৎসা দিতে পারছেন না, আপনি যেটা করছেন সেটাই বিতর্কিত হচ্ছে। তো এগুলো আসলে কেন হচ্ছে মোটা দাগে? আপনি প্রথম ছাত্রদেরকে স্পেস দিয়েছেন, আপনি সাথে নিয়েছেন, তারা আপনাকে বিক্রি করে, জুলাইকে বিক্রি করে বিভিন্ন অকারেন্স করছে। এখন সেটা সামনে চলে আসার পরে আপনি ছাত্রদেরকে আস্তে করে ছেড়ে দিয়ে আপনি বড় রাজনৈতিক দলগুলোর সাথে সুর মিলিয়ে চলছে। এগুলো তো আসলে একটা সরকারের চরিত্র হতে পারে না। একটা সরকার ধরেন, এই সরকারের আমি যদি মনে করি যে এখন মোটা দাগে জুলাই সনদ থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি নির্বাচনের সংস্কার কতটুকু করেছেন। ওই নির্বাচনের মধ্য দিয়ে কি আমাদের জুলাই স্পিরিট থাকবে? অর্থাৎ আমি কি আমার এলাকায় নির্বিঘ্নে আমার নির্বাচনী প্রচারণা করতে পারবো? আমি তো জুলাই যোদ্ধা, সেই নিশ্চয়তা তো আপনাকে দিতে হবে। আপনি জুলাই সনদ করবেন, কি করবেন সেটা সেকেন্ড চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আপনি ইলেকশন কবে দিবেন, সেই ইলেকশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শতভাগ হবে কিনা। এবং সেই নির্বাচনে সত্যিকার অর্থে যারা জুলাই যোদ্ধা ছিল তারা বড় রাজনৈতিক দলগুলোর সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে পারবে কিনা, সেটা তো আপনাকে নিশ্চিত করতে হবে, যেহেতু আপনি ইন্টেরিয়র গভর্নমেন্টে আছে। তা আমি মনে করি যে সরকার এগুলো নিয়ে ভাবছে না। সরকার যে বিষয়গুলো বিতর্কিত বিষয়, অর্থাৎ যেটা কখনো একমত হবে না সবাই, সরকার বিতর্কিত বিষয়গুলোকে সামনে নিয়ে আসছে, সত্যিকার অর্থে তার দায়িত্ব অবহেলা করছে। আমাদেরকে যে সরকার পক্ষ থেকে বলছে, জানান দিচ্ছে যে সামনের সময়টা খুব কঠিন সময় আসতে পারে এবং ফ্যাসিবাদের উত্থান বা আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা, এগুলো বলা হচ্ছে যা শুধুমাত্র আইওয়াস। সরকার তার ক্ষমতাকে টিকে রাখার জন্য, ব্যর্থতাকে আড়াল করার জন্য বারবার সরকার খালি প্যাসিস্টের কথা বলছে। আরে ভাই, তাহলে আপনি কি করছেন? রাষ্ট্র তো আছে, রাষ্ট্রের প্রত্যেকটা বাহিনী আছে, রাষ্ট্রের প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা ছাত্র মানে আপনার সাথে আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো এখনো একনায়কতন্ত্রে নেয়, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন ছাত্রদল দখল করে না, আপনার এই যে শিবির দখল করে না। তাহলে আপনার সাধারণ শিক্ষার্থীরা যারা আন্দোলন করেছে তারা আপনার ভালো কাজের সাথে আছে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না যে আপনি ভালো কিছু করছেন। তো আমি মনে করি যে এগুলো বলার মানে হচ্ছে ধরেন গণতন্ত্রের পথকে রুদ্ধ করা, অন্য কিছুর ইঙ্গিত দেওয়া। সুতরাং আমরা এই কথাগুলো আর শুনতে চাচ্ছি না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, আগামী 20 বছরের মধ্যে বাংলাদেশ নামক আওয়ামী লীগ বাংলাদেশে আর সংগঠিত হতে পারবে না। এটা আমি আপনাকে আগামী 20 বছরে, ধরেন আমি সর্বনিম্ন বললাম, 20 বছরের মধ্যে তারা বাংলাদেশে অর্গানাইজিং কোনো সংগঠন হিসেবে আসতে পারবে না। এবং তারা আগামী 50 বছরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না, বিরোধী দল হতে পারবে না। এগুলো সেটেলমেন্ট ইস্যু। কিন্তু আপনি এগুলো বলে বলে আওয়ামী লীগ আসছে, স্বৈরাচার আসছে বলে বলে ভয় দেখাবেন। ওই ভয় ছাত্ররা ভুলে গেছে, বাংলাদেশের জনগণ ভুলে গিয়েছে। আপনি তো হেলিকপ্টার দিয়ে গুলি করেছে, তারা তো সেই গুলির সামনে গিয়ে দাঁড়িয়েছে, ট্যাঙ্কের সামনে গিয়ে দাঁড়িয়েছে। তাহলে কাকে ভূতের ভয় দেখাবেন? হাসিনা ভূতের ভয় দেখিয়েছে যে এই বিএনপি জামাত আসছে, ট্রেন পুড়িয়ে
দিবে, নাশকতা করবে, হরতাল দিচ্ছে, এই বুথের ভয় হাসিনা দেখাচ্ছে, কিন্তু ওই বুথটা এখন এই সরকারের উপর সওয়ার হয়েছে। সুতরাং সরকারকে স্টেপ ফরওয়ার্ড হতে হবে, আপনার যেটা দায়িত্ব আপনি সেটা করতে হবে, না পারলে আপনি স্যালেন্ডার করতে হবে, আপনি ক্ষমতা হস্তান্তর করতে হবে। প্রয়োজনে আমরা নির্বাচনের আগে আরেকটা নতুন সরকার চাই, কিন্তু ইলেকশন হতে হবে, আপনার যে দায়িত্ব সে দায়িত্ব করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। সংস্কার কমিশনে আপনি কতটুকু সংস্কার করেন? ফার্স্ট সংস্কার হচ্ছে যদি আপনি দীর্ঘায়িত বলেন, সাস্টেইনেবল সংস্কার বলেন, তাহলে আপনাকে নির্বাচনী ব্যবস্থায় যেতেই হবে, কারণ বাংলাদেশে অনির্বাচিত সরকার কতদিন থাকবে। তা আপনি নির্বাচন ব্যবস্থার কতটুকু সংস্কার করছেন, আমি যদি মোটা দাগে আপনাকে বলি, আপনি কিন্তু সে জবাব দিতে পারবেন না। যেন তেন নির্বাচনের দিকেই বাংলাদেশ এখন পর্যন্ত যাচ্ছে। আমি তো মনে করি যে এটা এই সরকারের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা এবং সফলতা হবে, যদি তিনি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারে, তাহলে সরকার সফল, যদি না দিতে পারে সরকার ব্যর্থ। একেবারে স্ট্রেট এটা। জি, আপনাকে অনেক ধন্যবাদ, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বললেন। সরকারের বিরুদ্ধে যারা পতাকা করেছেন, আওয়ামী লীগের গেরিলা প্রশিক্ষণের হটস্পট দিল্লি এবং গোপালগঞ্জ। আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন, আমি পড়ছি, মানে এটি করে ইতিমধ্যে আপনি জানেন যে চেষ্টা করা হয়েছে, অনেকের গ্রেপ্তার করা হয়েছে এবং সেনা কর্মকর্তা একজন মেজরকে ধরা হয়েছে, 400-450 মানুষকে ট্রেন আপ করা হচ্ছিল বিভিন্ন জায়গায়। কি মনে করেন ফিরে আসার সম্ভাবনা কত? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যখন রাশিয়ার লাল ফোর্স একদম বার্লিনের দ্বার প্রান্তে উপস্থিত, একেবারে উপনীত হয়েছিল, তখন হিটলারের কাছে তার 12 জন ফিল্ড মার্শাল গিয়ে বলেছিল, ফোরার তো তার টাইটেল ছিল, হ্যাঁ, মহান নেতা, যে চলেন আপনাকে নিয়ে আমরা একটা জায়গায় চলে যাব, সেখান থেকে আবার আমরা পূর্ণ উদ্যমে যুদ্ধ শুরু করব। তখন হিটলার বলেছিলেন, আই এম নট স্টুপিড, while the capital has been fallen, there is no possibility of getting any sort of winning situation. Good. এটা হইল কথা। সুতরাং আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী একটি রাজনৈতিক দল, সেই দলের একটি সরকার ছিল 15 বছর টানা ক্ষমতায়, সেই দলটা, সেই সরকারের পতন হলো। এখন দিল্লি আর গোপালগঞ্জে যোগসূত্র স্থাপন করে এই আবার মানে অবস্থার পরিবর্তন হবে, এইরকম আশা করার মতো নির্বোধ আমি না। আমারও একটা আই হ্যাভ অ্যাচিভড এ পার্টিকুলার স্টেজ অফ এজ, সুতরাং হয়তো আমার জীবদ্দশায় এটা দেখে যাওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। একটি সেনাবাহিনীর একজন সদস্য, তার নাম মেজর সিদ্দিক বা সাদেক, মেজর সাদেক অ্যারেস্টেড হয়েছে। আমি বুঝলাম না আসলে এইগুলো কেন আর করা হয়। আর সেনাবাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স, তো সেই আওয়ামী লীগের লোকেরা কি এখনো কি বিশ্বাস করে যে শেখ হাসিনা ফিরে আসবে? মানে যারা বিশ্বাস করে এটা তাদের ব্যাপার, তাদের বিশ্বাসের উপরে ঠিক আছে, মানে আপনি তো অনেকেরই চেনেন, কিন্তু আমি যাদেরকে জানি চিনি, তারা তো এই দেশে যারা আছে, আমি বারবার এই কথাটা বলছি, তাদের অর্থ নাই, বৃত্ত নাই, বেসাদ নাই, তাদের পায়ের নিচে মাটি নাই, তারাই তো আর কলকাতায় বা অন্যান্য দেশে যেতে পারে নাই, উন্নত দেশে। যারা এখানে পড়ে আছে তারা তো একেবারে নিরীহ প্রকৃতির, দুর্বল, একেবারেই দুর্বল।